প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা লঘু অ্যাসিডের অনেক ধর্ম নিয়ে আলোচনা করে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির কি ভূমিকা রয়েছে তা নিয়ে, এবং গাঢ় অ্যাসিড নিয়েও আমরা এই ভিডিও ক্লাসে আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। আমরা গত দিনকার ভিডিও ক্লাসে অনেক জায়গায় লঘু অ্যাসিড দ্রবণ কথাটা উল্লেখ করে এসেছি। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই লঘু অ্যাসিড দ্রবণ মানেটা কি? এই লঘু অ্যাসিড দ্রবণ মানে হচ্ছে পানির মধ্যে অ্যাসিড যোগ করে অ্যাসিডের দ্রবণটাকে তৈরি করা হয়। এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে অ্যাসিডের সাথে পানি যুক্ত থাকলে অ্যাসিডের ধর্মটার কি কোনো পরিবর্তন হয় কিনা। তাহলে চলো এই জিনিসটা আমরা একটু লক্ষ্য করি। এখানে প্রথমে আমি কিছু দানাদার অক্সালিক অ্যাসিড নিয়েছি। তো এই অক্সালিক অ্যাসিড দানার উপরে আমি যদি শুকনো একটা নীল লিটমাস পেপার স্পর্শ করাই, সেক্ষেত্রে এই লিটমাস পেপারের রং কি পরিবর্তন হলো? না, এই লিটমাস পেপারের রং কিন্তু পরিবর্তিত হয়নি। এবং পরিবর্তিত না হওয়ার কারণটা কি? এটা না হওয়ার কারণ হচ্ছে অনার্দ্র অক্সালিক অ্যাসিড। তার মানে এই যে দানাদার অক্সালিক অ্যাসিড, যেটা হচ্ছে কি শুষ্ক, যেখানে কোনো পানি নেই, এই দানাদার অক্সালিক অ্যাসিডে কিংবা অনার্দ্র অক্সালিক অ্যাসিডে কোনো হাইড্রোজেনের আয়ন নেই। তাহলে হাইড্রোজেনের আয়নের সাথে লিটমাস পেপারের কোনো একটা সম্পর্ক রয়েছে, যেটা আমরা বুঝতে পারছি। এখন এই অনার্দ্র অক্সালিক অ্যাসিড দানাকে আমি যখন কি পানিতে দ্রবীভূত করব, তখন কি ঘটনা ঘটবে? পানিতে দ্রবীভূত করলে এখানে আমরা অক্সালিক অ্যাসিডের দ্রবণ পাবো, এবং এই দ্রবণে যখন আমরা লিটমাস পেপার ডুবালাম, তখনই আমরা দেখতে পাচ্ছি কি নীল লিটমাস পেপারটা লাল বর্ণে পরিণত হচ্ছে। তার মানে হচ্ছে যে জলীয় দ্রবণে উপস্থিত যে হাইড্রোজেন আয়নটা, সেটা অম্ল ধর্ম প্রদর্শন করে, এবং যার কারণে নীল লিটমাস পেপারটা লাল হয়ে যাচ্ছে। তাহলে লঘু অ্যাসিড দ্রবণ মানে হচ্ছে, আমরা বুঝলাম কি পানির মধ্যে অ্যাসিড যোগ করে অ্যাসিডের দ্রবণটাকে তৈরি করা হচ্ছে। আর জলীয় দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নটা মূলত অম্ল ধর্ম প্রদর্শন করে। এবার জলীয় দ্রবণে সাইট্রিক অ্যাসিড কিংবা ইথানোয়িক অ্যাসিড, কার্বনিক অ্যাসিডও কিন্তু আংশিক বিয়োজিত হয়। এখন তাহলে এই আংশিক বিয়োজিত হবার অর্থটা কি? আংশিক বিয়োজিত হবার অর্থটা হচ্ছে যতটি অণু দ্রবণে যোগ করা হলো, তার মধ্যে অল্প কিছু অণু ভেঙে যায় বা বিয়োজিত হয়, এবং বাকি অণুগুলো বিয়োজিত হয় না। যেমন গত ক্লাসের আগের ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসটাতে আমি দেখিয়ে এসেছিলাম যে অ্যাসিটিক অ্যাসিড কিংবা ইথানোয়িক অ্যাসিডের যদি 100টা অণু নেওয়া হয়, সেক্ষেত্রে তার মধ্যে 4টা মাত্র পানিতে বিয়োজিত হচ্ছে, বাকি 996টা কিন্তু হচ্ছে না। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এটা কি খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়। তাহলে এবার আমরা এদেরকে কিভাবে ব্যাখ্যা করব, অর্থাৎ এদের আমরা অ্যাসিড দ্রবণটা কিভাবে পাবো? খুব সহজ, ঠিক আগের মতন করে। অর্থাৎ সাইট্রিক অ্যাসিডের দানা আমরা ডান পাশে দেখতে পাচ্ছি। সাইট্রিক অ্যাসিডের দানাগুলো দেখতে কিরকম হয়? এখানে যখন আমি পানি যোগ করলাম, এখানে কি সৃষ্টি হবে? সাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ। এবং পরবর্তীতে এই জলীয় দ্রবণটা থেকেই আমরা কিন্তু কি পাই? হাইড্রোজেন আয়ন পাই, অর্থাৎ ধনাত্মক যে অংশটা সাইট্রিক অ্যাসিডের, এবং ঋণাত্মক অংশটা সেটা হচ্ছে কি সাইট্রেট আয়ন। যেমনটা আমরা দেখে এসেছিলাম অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে, অ্যাসিটিক অ্যাসিডকে ভাঙলেও কিংবা ইথানোয়িক অ্যাসিডকে ভাঙলেও আমরা কি পাই? হাইড্রোজেন আয়ন পাই, এবং তার সাথে সাথে অ্যাসিটেট আয়ন কিংবা ইথানয়েট আয়নটা পাই। এরপরে বলা হচ্ছে যে জলীয় দ্রবণে হাইড্রোজেন ক্লোরাইড সম্পূর্ণরূপে আয়নিত হয় এবং হাইড্রোজেন আয়নটা উৎপন্ন করে। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড কি? মূলত হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে গ্যাস, যেটা পানির মধ্যে চালনা করে বা পানিতে দ্রবীভূত করে সেখানে HCl এর জলীয় দ্রবণ বানানো হচ্ছে। এবং HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে ভাঙে? আমরা ইতিমধ্যেই জেনে এসেছি যে এখানে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়নের জলীয় দ্রবণটা পাওয়া যায়। তো এটা গেল যে পানিতে আমরা কিভাবে এই লঘু অ্যাসিডগুলো দ্রবণগুলো বানাচ্ছি, কিংবা আমাদের যে দুর্বল অ্যাসিডগুলো রয়েছে তাদের দ্রবণগুলো বানানোর প্রক্রিয়া। যেমনটা আমরা এই যে এখানে লক্ষ্য করছি যে যখনই আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছি পানিতে, তখনই কি এখানকার হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ পানিতে সে এরকম আয়নিত বা বিয়োজিত অবস্থায় রয়েছে। এবার আমরা বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের কথা জানবো, যে তারা হচ্ছে কি, তারা বর্ণহীন তরল পদার্থ এবং তারা আণবিক অবস্থায় থাকে। তারা আয়নিত নয় বলে এখানে হাইড্রোজেন আয়নের উপস্থিতি নেই। অর্থাৎ বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড এবং বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিডে কি
তারা আয়নিত হয় না বা আয়নিত অবস্থায় থাকে না, বিধায় এখানে হাইড্রোজেন আয়নও থাকে না। এবং এই কারণে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড এবং বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিডের কি তারা অ্যাসিড ধর্মটা প্রদর্শন করবে না, আবার তেমন ভাবে বলতে গেলে বিদ্যুৎটাও পরিবহন করবে না। তাহলে এদেরকে আমি অ্যাসিড আচরণটা মানে এদের থেকে আমি অ্যাসিড আচরণটা কিভাবে পাবো, কিভাবে আমি তাদের মধ্যে হাইড্রোজেন আয়নটার উপস্থিতি বানাবো? এই যে খেয়াল করে দেখো, যখনই এই অ্যাসিডগুলোকে আমরা পানিতে দ্রবীভূত করছি তখনই কি সেখানে হাইড্রোজেন আয়নটা উৎপন্ন হচ্ছে। আর একটু আগে আমরা দেখে এসেছি যে জলীয় দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নটাই কি অম্ল ধর্ম বা অ্যাসিড ধর্মটা প্রদর্শন করে। এবং এখানে আমরা কি বিদ্যুৎ পরিবহনও করতে পারবো, কারণ কি আমাদের অ্যাসিডটা আয়নিত হয়ে যাচ্ছে। যেমন দেখো এখানে লিকুইড সালফিউরিক অ্যাসিড যেটা বিশুদ্ধ, এখানে যখনই আমি পানি যোগ করলাম এটা কি সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ হয়ে গেল, তাই তো? এবং এই জলীয় দ্রবণটা বা অ্যাকোয়াসটাকে ভাঙলে আমরা কি পাই বা সেটা আয়নিত হয়ে কি উৎপন্ন করে? হাইড্রোজেন আয়ন এবং কি সালফেট আয়ন। ঠিক একইভাবে বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করছে এবং সেখানে জলীয় দ্রবণ সৃষ্টি হচ্ছে নাইট্রিক অ্যাসিডের, এবং সেটাও কি ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে বা বিয়োজিত হয়ে কিংবা আয়নিত হয়ে সৃষ্টি করছে হাইড্রোজেন আয়ন এবং নাইট্রেট আয়ন। তার মানে এই বিশুদ্ধ সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড কি প্রথমে বর্ণহীন তরল অবস্থায় থাকছে এবং তাদের মধ্যে হাইড্রোজেন আয়নের উপস্থিতি না থাকার কারণে তারা কি অ্যাসিড ধর্ম প্রদর্শন করছিল না। এরপরে যখন আমি তাদের জলীয় দ্রবণ সৃষ্টি করে ফেললাম, সেখানেই দেখতে পাচ্ছি যে কি তারা আয়নিত হচ্ছে কিংবা বিয়োজিত হচ্ছে। এ থেকে আমরা বুঝতে পারি যে কিভাবে কোনো একটা বিশুদ্ধ সালফিউরিক কিংবা নাইট্রিক অ্যাসিড থেকে আমি তার অ্যাসিড ধর্মটা বের করে আনবো। এবার গত ক্লাসে আমি দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী অ্যাসিড কিংবা সবল অ্যাসিড নিয়ে কথা বলে এসেছিলাম, যেখানে আমরা দেখে এসেছি যে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিকভাবে আয়নিত বা বিয়োজিত হয় তারা দুর্বল অ্যাসিড, এবং যারা সম্পূর্ণরূপে আয়নিত হয় তারা হচ্ছে কি প্রবল অ্যাসিড বা সবল অ্যাসিড কিংবা শক্তিশালী অ্যাসিড। এবং তুমি এটাও দেখে এসেছো যে দুর্বল অ্যাসিডের দ্রবণটাতে হাইড্রোজেন আয়নের পরিমাণটা তুলনামূলক কম থাকে, আর শক্তিশালী অ্যাসিডের দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি থাকে। এটাই হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড এবং সবল অ্যাসিডের মধ্যকার পার্থক্য। এবার আমরা পরের টপিকটাতে চলে যাই, যেটা হচ্ছে গাঢ় অ্যাসিড। এবং গাঢ় অ্যাসিডের কথা আমরা প্রথম ক্লাসেই দেখে এসেছি যে যেই অ্যাসিডটাতে পানির পরিমাণটা কি তুলনামূলক কম থাকে, অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে, সেটাই হচ্ছে আমাদের কি গাঢ় অ্যাসিড। এবং ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন ধরনের গাঢ় অ্যাসিড ব্যবহার করতে পারি, সেটা সালফিউরিক অ্যাসিড হতে পারে, নাইট্রিক অ্যাসিড হতে পারে কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, যেমনটা আমি এখানে দেখাচ্ছি। গাঢ় অ্যাসিড হাতে, মুখে কিংবা চোখে অথবা আমাদের শরীরে পড়লে সেখানে ক্ষতের সৃষ্টি হতে পারে, যেটা আমি তোমাদের এই চ্যাপ্টারের শুরু থেকেই বলে আসছি। তো এই কারণে আমরা যখন অ্যাসিড নিয়ে কাজ করব কেমিক্যাল ল্যাবরেটরিতে অথবা রসায়ন পরীক্ষাগারে, সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? আমাদের হাতে হ্যান্ড গ্লাভস, চোখে গগলস, মুখে নাকে মাস্ক এবং শরীরে অ্যাপ্রন পরিধান করতে হবে। এবং এই যে আমাদের ল্যাবরেটরির নিরাপত্তা সামগ্রীগুলো, এগুলো যথাযথভাবে ব্যবহারের মাধ্যমেই আমরা কি সম্পূর্ণ সতর্কতা মেনে চলবো। যেমন এখানে আমরা অ্যাপ্রন দেখতে পাচ্ছি, সেফটি গগলস, আবার হ্যান্ড গ্লাভস ব্যবহার করব কিংবা মাস্ক। এই প্রতিটিরই প্রয়োজনীয়তা অপরিসীম, কেননা তুমি যখন অ্যাসিড নিয়ে কাজ করছো এবং সেটা যদি হয় গাঢ় অ্যাসিড, কোনো কারণে হয়তো রাসায়নিক বিক্রিয়ায় কিংবা ভুলবশত কিংবা মানে সতর্কতাবিহীনভাবে তুমি যখন কাজ করছো সেটাতে, তখনই তোমার হাতে বা চোখে কিংবা যে কোনো জায়গায় নাকে মুখে অ্যাসিড লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা যাতে সেই বিপদটা থেকে রক্ষা পেতে পারি, এই জন্য আমাদের ল্যাবরেটরি এই নিরাপদ সামগ্রীগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে চলো আমরা যে 3 ধরনের গাঢ় অ্যাসিডের কথা বলে আসলাম তাদেরকে নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। প্রথমেই চলে আসছে আমাদের গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখানে বলা হচ্ছে কি, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা কাকে বলছি? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে যে দ্রবণটা উৎপন্ন করে তাকে আমরা কি বলি? হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি। এবং যেখানে আমাদের কি তুলনামূলক কম পরিমাণ পানিতে আমরা অধিক পরিমাণে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস দ্রবীভূত করব, বুঝতেই পারছো, সেখানে আমাদের কি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সৃষ্টি হয়ে যাবে। এখানে আমরা একটা বোতলে দেখতে পাচ্ছি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে ঠিক এইভাবে আমরা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটা দিয়ে এখানে বুদবুদ পাচ্ছি, যেটা কি আমাদের গ্যাসের বুদবুদটা, এবং সৃষ্টি হয়ে যাচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ। তো গাঢ় অ্যাসিডের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে সেটাকে একটু স্পেশাল ভাবে লেখা হয়, যেমন তুমি জলীয় দ্রবণটাকে লিখে এসেছো কিংবা
আমাদের বাংলায় লেখা থাকতে পারে, যেমনটা আমি যদি বলি HCl, এবং তোমার এখানে যদি গাঢ় লেখা থাকে তুমি বুঝবে কি এটা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু কখনো কখনো এটা ইংরেজিতেও লেখা থাকতে পারে লেভেলের গায়ে কিংবা বিক্রিয়ায় CONC। এটা মিন করে কনসেন্ট্রেটেড, তার মানে ঘনমাত্রা অনেক বেশি বা গাঢ় বোঝায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে কিভাবে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ কিভাবে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তৈরি করি। এখানে দেখানো হচ্ছে যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটাকে যখন পানিতে আমি কি দ্রবীভূত করছি তখনই এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সৃষ্টি হচ্ছে, এবং এখানে কি আমি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণটা দেখতে পাচ্ছি। যখনই আমি কম পরিমাণ পানিতে বেশি পরিমাণে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটাকে দ্রবীভূত করব তখনই কিন্তু আমি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পাবো। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ যে বোতলটাতে আমরা রাখি সেই বোতলের মুখটা খুললে হালকা কুয়াশার মতন বা ধোঁয়াশার মতন সৃষ্টি হয় এবং তীব্র ঝাঁঝালো একটা গন্ধ পাওয়া যায়। তার মানে আমাদেরকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে কাজ করব সেটার মুখটা খোলার আগে আমাদের নাকে মুখে মাস্ক এবং চোখে নিরাপদ চশমা পরে নিতে হবে, যেটা আমি একটু আগেই বলছিলাম। এরপরেই চলে আসছে আমাদের গাঢ় নাইট্রিক অ্যাসিডে। ঠিক একই রকম ভাবে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসকে, এই জিনিসটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসকে পানিতে দ্রবীভূত করে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়, এবং কম পরিমাণ পানিতে যখন অধিক পরিমাণে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসটাকে আমরা দ্রবীভূত করব তখনই কি আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিডটা পাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন করছে। বিক্রিয়াটা তোমরা সমতা করে নিতে পারো চাইলে। এরপরে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বোতলের মুখ খুললেও কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতন হালকা কুয়াশার মতন গ্যাস বের হয়, এবং এখানেও আমরা তীব্র ঝাঁঝালো একটা গন্ধ পাই। এবং তোমরা খেয়াল করে দেখবে যে নাইট্রিক অ্যাসিড যে কাঁচের বোতলটাতে রাখা হয় সেটা কিন্তু বাদামি বর্ণের একটা বোতল। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা এরকম ছিল না, সেখানে আমরা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ বোতলই ব্যবহার করি। কিন্তু কেন আমরা নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে এরকম গাঢ় বাদামি বর্ণের বোতল ব্যবহার করে থাকি? এর কারণটা কি আসলে? এর কারণটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড যে কাঁচের বোতলটাতে রাখি সেই কাঁচের বোতল যদি ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছ হয়, সেখানে খুব সহজে আলো প্রবেশ করে, এবং বোতলের মধ্যে যখন আলো প্রবেশ করে, বিশেষ করে আমরা যদি সূর্যের আলোর কথাই বলি, তো সেই আলোর উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড ভেঙে যায়, অর্থাৎ সেখানে পানি এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড সৃষ্টি হয়ে যেতে পারে। অর্থাৎ আমাদের বোতলের মধ্যে যে নাইট্রিক অ্যাসিডটা রয়েছে সেটা যাতে আলোর উপস্থিতিতে ভেঙে না যায় সেজন্য আমরা নাইট্রিক অ্যাসিডটাকে বাদামি বোতলের মধ্যে রাখি, এবং বাদামি বোতলের মধ্যে আলো প্রবেশ করতে পারে না খুব একটা। তাহলে এই প্রশ্নটা তোমাদের অনুধাবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কেন নাইট্রিক অ্যাসিড বাদামি বর্ণের কাঁচের বোতলে রাখা হয়। এরপরে আমাদের শেষ যে গাঢ় অ্যাসিডটা সেটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এবং এখানেও তোমাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা কিভাবে গাঢ় সালফিউরিক অ্যাসিডটা তৈরি করি। সালফার ট্রাইঅক্সাইড গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। যদি কম পরিমাণ পানিতে আমি এই অধিক পরিমাণে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করি তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড সেখানে আমরা পেয়ে যাব, এবং বিক্রিয়াটা খুবই সহজ। সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিড সৃষ্টি করছে এবং আমরা দেখতে পাচ্ছি। একে কি আমরা বাদামি বোতলে রাখবো? না, এটাও ঠিক গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতন আমরা ট্রান্সপারেন্ট বোতলে রাখতে পারি। শুধুমাত্র গাঢ় নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে সেই বাদামি বোতলের কনসেপ্টটা রয়েছে। তাহলে এই ছিল আজকের আমাদের ভিডিও ক্লাস। আমরা এই ক্লাসে গাঢ় অ্যাসিড এবং আমাদের যে পানিতে অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির যে ভূমিকাটা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা ক্ষার এবং ক্ষারক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।